একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার। এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নর্মটা রাখতে হবে পার্লামেন্টের। অসংখ্য ধন্যবাদ। মাহমুদ আলম মিতু, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, প্রথমেই আমি 2026-27 অর্থ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ দ্বিগুণ বরাদ্দ হয়েছে, এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায়ই বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে, তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতি তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মাননীয় স্পিকার, এই বাজেটের বিষয়ে কথা বলার আগে আমি একটু বলি যে আমাকে গতকালকে 2-3 জন মেয়ে ফোন করেছে, বলেছে যে আপু আপনি তো সংসদে কথা বলবেন, আপনি একটু বলবেন যে সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফার উপর কর দ্বিগুণ ধরা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে একটু জানাতে চাই যে এই সঞ্চয়পত্রের সুবিধাভোগীদের মধ্যে আসলে অবসরপ্রাপ্ত প্রবীণ নারী, বিধবা, অসহায় নারী এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো আসলে থাকে এবং এদের অনেকেই এই টাকা দিয়েই ফ্যামিলি চালায়। তো মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়টিকে আবার পুনর্বিবেচনায় নেয় তাহলে এটা দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, বাজেট কত বড় হলো, বাজেট কত বরাদ্দ হলো, তার চেয়েও বড় বিষয় হচ্ছে বাজেট কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলো। 2022-23 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, স্বাস্থ্য বাজেটের কথা যদি বলি, সেখানে বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে মাত্র 22,521 কোটি টাকা। তার মানে 40% ব্যয় হয়নি। তো বড় বাজেট দিয়ে যদি আমরা ব্যয় না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। মাননীয় স্পিকার, পেশায় আমি একজন চিকিৎসক। আমি সরকার দলের মাননীয় সাংসদরা প্রায় বলেন যে আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করছি, তো আমি সমালোচনা করব না, আমি একটা প্রজেক্ট, একটা স্বাস্থ্য বিষয়ে একটা প্রস্তাবনা দিতে চাই, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের চিকিৎসকরা সীমিত সম্পদ, অপর্যাপ্ত সরঞ্জাম, ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যেও প্রতিদিন রোগীদেরকে চিকিৎসা দেয়। আপনি জানেন, আপনারা সবাই একটা এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই এলাকার হাসপাতালের কি অবস্থা এটা অ্যাজ এ হোল আমরা সবাই জানি, এবং হাসপাতালে ডাক্তারদের রুমের কি অবস্থা, তারা কিভাবে চিকিৎসা দেয়, কত কম সরঞ্জামের মধ্যে চিকিৎসা দেয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের চিকিৎসকরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, তারা কর্মস্থলে প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে। তা আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে একটু জানিয়ে রাখতে চাই বা আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই যে চিকিৎসক সুরক্ষা আইন, যেটা নিয়ে অনেকবার কথা চলেছে, এটার ব্যাপারে আবারও একটু এটার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম গর্ভবতী নারীদের। তো আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30 লক্ষ মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। তো
মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য। বাংলাদেশে প্রতি বছর 3.5 থেকে 4 হাজার নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই মারা যাওয়ার পিছনে একটা কিছু কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে WHOর যে নিয়ম, সে অনুযায়ী একজন নারীকে 8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা। বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয়, এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়? দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মাননীয় স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই, যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে, রাষ্ট্র তার হাত ধরবে। এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। স্পিকার, স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের। 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন মাননীয় স্পিকার। তো আমি প্রস্তাব করছি যে মাননীয় স্পিকার, মাতৃস্বাস্থ্য বেনিফিট প্যাকেজ, এটা একজন মায়ের জন্য 50,000 টাকার একটা প্যাকেজ, এটা চালু করার জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম, এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য। আমার এই গুরুত্বপূর্ণ কথাটি, এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কিনা আমি এটা নিয়ে, তারা নাই, আমি তারপরে বলছি। এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা। এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা, প্রতি বছর আমাদের 30 লাখ গর্ভবতী মা হয়, এর মধ্যে 10 লাখ মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি 8টি এনসি চেক আপ বা 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই। যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায়, সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। মাননীয় স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বলতে চাই না, তারপরে বলতে হয়, এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি, আমরা সংরক্ষিত আসনের নারীরা আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই। মাননীয় স্পিকার, 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই।
আচ্ছা, লাস্ট 1 মিনিট থ্যাংক বলে ইউ। যাই, ঠিক আছে। স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1, কাঠালিয়া উপজেলা। এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি, এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে, এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে এটা এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জাম আদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ম্যাডাম স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদের প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার, যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ ম্যাডাম স্পিকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নর্মটা রাখতে হবে পার্লামেন্টের। অসংখ্য মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ 2 দশক পর বড় স্বপ্ন ও মানুষের আকাশচুম্বী প্রত্যাশার চাপ মাথায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করেন 4 মাসের সরকার। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, এবারে বাজেটের শিরোনাম গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মাননীয় স্পিকার, সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এবারের বাজেট জনতুষ্টিমূলক বাজেট। অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে 4র্থ বছরে। মাননীয় স্পিকার, অথচ বিরোধী দলের বন্ধুরা বলেন এই বাজেট নাকি উচ্চবিলাসী বাজেট। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাস্তবতা স্বপ্ন ছাড়া বাস্তবতা হয় না। মাননীয় স্পিকার, কবি চাঁদকে স্বপ্নে ছুঁয়েছিল বলেই, কবিতা লিখেছিল বলেই বিজ্ঞান চাঁদকে আবিষ্কার করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ নামক রাষ্ট্র যতবার অন্যায়, নিপীড়ন, নির্যাতন এবং ফ্যাসিস্টের কবলে পড়েছিল, ঠিক ততবারই পরবর্তীতে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছিল। সেই 1975 সালে যখন হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্র ছিল না, বাংলাদেশে খাদ্য ছিল না, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে নিপতিত হয়েছিল। 75-এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রথম বাজেট চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন উনি, এবং পরবর্তীতে উনি শুধু সফলই হন নাই, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন এবং খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছিলেন। তারই 10 বছর পরে, 1 দশক পরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসনকে অবসান ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি, যেটা গভীর অতলায়নে তলিয়ে গিয়েছিল, তাকে খাদের কিনারে তুলেছিলেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ যখন ফ্যাসিস্টের কবলে মত্ত, বাংলাদেশের সমস্ত টাকা পয়সা যখন দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছে, বাংলাদেশের যখন আর কিছুই করার ছিল না, ঠিক তখনই আবারও বাংলাদেশে 2026 সালের নির্বাচনে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত দিয়ে আবার যে বাজেট এই মহান জাতীয় সংসদে উত্থাপন হয়েছে, আমি বিশ্বাস করি এই বাজেট আবার আমাদের আগামীতে সফলতার মুখ দেখাবে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণের সরকার। তারা বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের ভাষায়, বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাই তারা অকপটে বলতে পারে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।
মাননীয় স্পিকার, একটি দেশকে উন্নত করতে হলে সবার আগে যে দেশের জনগণকে সম্পদে রূপান্তরিত করতে হয়, জনগণ সম্পদে পরিণত হলেই আমাদের সেই রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র বলা হয়। আর এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই মাননীয় স্পিকার। বিখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। ইসলাম বলেছেন, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিলে প্রথম শব্দটি ছিল ইকরা, যার অর্থ হচ্ছে পড়ো। মাননীয় স্পিকার, এখান থেকেই শিক্ষার গুরুত্ব বোঝা যায়। তাই শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড শক্ত হলেই শুধুমাত্র সোজা হয়ে দাঁড়ানো যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ রেখেছেন 1,36,606 কোটি টাকা। শিক্ষা খাতে সবার আগে গুরুত্ব দিয়ে এত বিপুল বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন কওমি মাদ্রাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি ওনাকে বলতে চাই, কওমি অর্থ হচ্ছে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, কবির ভাষায় মাননীয় স্পিকার আমি বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এদেশের তরুণদের আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। সেই 71 সালে, 90 সালে এবং 24 সালের তরুণরা আমাদেরকে যা দিয়েছে এই দেশে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং আজকের তরুণ, আজকের বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার প্রায় 8 জন তরুণ এই সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে যে এই তরুণরা, সমগ্র তরুণ, যে তরুণরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 24-এর আন্দোলনে যারা ফিরে গেছে, বিশেষ করে তরুণীরা, তাদের কথা বলবে, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের ভাগ্যের কথা বলবে, তাদের চাকরির কথা বলবে। কিন্তু আমরা অবাকভাবে দেখেছি তারা এসব কিছুই বলে নাই। একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। যে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তরুণদের জন্য প্রযুক্তি খাতে, তথ্য প্রযুক্তি খাতে উৎসাহ দিতে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। তাদের মানব সম্পদে পরিণত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 2,558 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরের থেকে 762 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া স্টার্ট আপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ দানের ব্যবস্থা করা হচ্ছে মাননীয় স্পিকার। এবং 9 বছরের জন্য আগামী ভ্যাট প্রথা তুলে দেওয়া হয়েছে তরুণদের এই স্টার্ট আপে। মাননীয় স্পিকার, তরুণ পেশাজীবীদের জন্য করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4.5 লাখ করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্যই সম্পদ, অথচ বাংলাদেশের জনগণ অসুখ, হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা নিয়ে যার পণ্যায় অসুখে থাকে। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে আগের অর্থ বছরের দ্বিগুণ, প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ রেখেছেন, যা জিডিপির 1.01%। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে সার্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ব্যবস্থা রূপান্তর করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি জোরদার করা এই বাজেটের লক্ষ্য। মাননীয় স্পিকার, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী ও 5,000 চিকিৎসক এই 1 বছরে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যার 80% নারী। এটাই হচ্ছে আমাদের জন্য, সমস্ত নারী সমাজের জন্য অত্যন্ত আনন্দের কথা। মাননীয় স্পিকার, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য চাই চৌকস, দক্ষ, সাহসী ও সুশিক্ষিত বাহিনী। বর্তমান বিশ্বায়নের যুগে শত্রুর মোকাবেলা করে মাতৃভূমিকে রক্ষা করতে হলে উন্নত যুদ্ধের সরঞ্জাম আর তার প্রতিরক্ষা খাতে বড় অর্থ বরাদ্দ দেওয়া একান্তই দরকার। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই খাতে 42,291 কোটি টাকা বরাদ্দ করেছে। মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আসলে বলতে চাই, আমি জামালপুরের মেয়ে।
আমি নকশিকাথার এলাকার মেয়ে, আমি ব্রহ্মপুত্র নদের এলাকার মেয়ে এবং আমি সবজির এলাকার মেয়ে। অথচ আপনি জানেন মান স্পিকার, আমাদের যখন মৌসুম আসে তখন সবজি উৎপাদন যেটা যা হয় সেটা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আপনার মাধ্যমে আমি চাই আজকের অর্থমন্ত্রী উনি যেন হিমাগার তৈরির ব্যবস্থা করেন আমাদের এলাকায়, যেটা সারা বাংলাদেশে পরবর্তীতে কাজে লাগবে। মান স্পিকার, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গত মহান জাতীয় সংসদে আপনার একজন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা বলেছিল, আমি সেই কথা বলতে চাই। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মান স্পিকার প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে এবং আরও আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই মান স্পিকার, যিনি সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ উনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই মায়ের গর্ভে থাকা ভ্রূণ কি 10 বছর কারো পেটে থাকে? মান স্পিকার, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযোদ্ধাই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা কোনো কথা না। সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের জন্য কাজ করলেই হয়। সেইখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার কোনো জায়গা থাকতে পারে না মান স্পিকার। তাই আমি বলছি আগামীতে আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না মান স্পিকার। আমি জামালপুরের নকশিকাঁথার কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে জামালপুরের নকশিকাঁথা সমগ্র বিশ্বে পরিচিত এবং সেই নকশিকাঁথা যাতে আগামীতে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য ধন্যবাদ। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মানে স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমি এখন মাননীয় আইনমন্ত্রীকে 320 একটি বিবৃতি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবৃতি প্রদান করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার বিচার সম্পর্কে আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, এই মহান সংসদকে এবং গোটা জাতিকে আমরা অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, গত 19শে মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট
আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হলো বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে নিম্ন আদালত ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল নারী শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরপরই আমরা যখন দেখেছি যে আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল, আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন যেদিন প্রথম কোর্ট আদালত খুললেন, রোজার ছুটির ঈদের ছুটির পরে 1 জুন চার্জ ফ্রেমিং এর জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়। 3 জুনে এই মামলায় আসামি পক্ষ কোনো সাক্ষী দিতে চান কিনা সেই একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন দিন ধার্য করা হয়। 5 and 6 জুন শুক্র শনি থাকাতে 7 জুন আজকে ছিল, আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাও সুতুং এর একটি ঐতিহাসিক উক্তি আছে, কোন কোন মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় আইনমন্ত্রী, 300 বিধি হলো শর্ট স্ক্রিপ্ট। রামিসার বাবা কি বললো আপনি আপনার বক্তব্য বলবেন, দ্যাটস অল। এত 300 বিধি বিবৃতি শুড বি শর্ট।